হ্যালো, নমস্কার বন্ধুরা। বাংলিশ ফান ইউটিউব চ্যানেলে আজকের আলোচনার বিষয় ইংরেজি সাহিত্য জগতে, নাটকের জগতে কিভাবে থিয়েটারের উদ্ভব হয় সেটা নিয়ে আজকে আলোচনা হবে। প্রথম দিকে ইংলিশ থিয়েটারের যে প্রেক্ষাগৃহ সেগুলো সাধারণত পাথর বা কাঠ দ্বারা বৃহত্তর বা বড় করে 10 ভুজ আকারে নির্মিত হতো। ভেতরের ভাগ ছিল স্বাধীন, মাথার উপরে থাকতো ধ্বজা বা পতাকা। টেমস নদীর তীরবর্তী অঞ্চলের এই প্রেক্ষাগৃহে প্রতিদিন বিকেলের দিকে দেখা যেত অসংখ্য মানুষের ভিড়। কখনো কখনো এই জনসমাবেশ দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাঘাত ঘটাতো, যানবাহন চলাচলে ব্যাঘাত ঘটাতো, রাস্তায় ভিড় জমে যেত। 1574 খ্রিস্টাব্দে 1574-এ এক রাজকীয় আদেশে, রয়্যাল অর্ডারে, লেসিস্টার এর অভিনেতারা ইংল্যান্ডের যে কোনো স্থানে অভিনয় করার অধিকার পায়। নাটক প্রদর্শনীর এটাই সর্বপ্রথম সুযোগ। 2 বছর পরে জেমস বারবেইজ এর তত্ত্বাবধানে প্রথম প্রেক্ষাগৃহ বা থিয়েটার নির্মিত হয়। এটির নাম ছিল দ্য থিয়েটার। শেক্সপিয়র লন্ডন আসার পর এই দ্য থিয়েটারের প্রেক্ষাগৃহে চাকরির সুযোগ পায়। পিউরিটানদের বাধা সত্ত্বেও নাটক দর্শনার্থী মানুষের সংখ্যা বাড়তে থাকে এবং 1633 খ্রিস্টাব্দে ইন 1633 এই সময় দেখা যায় যে 3 লক্ষ অধিবাসীর লন্ডন শহরে প্রায় 90টির মতো প্রেক্ষাগৃহ নির্মিত হয়েছে। নাটক অনুষ্ঠানের প্রতি মানুষের তীব্র আকর্ষণই এর একমাত্র কারণ। তখন দ্বিধাবিভক্ত ছিল সামাজিক প্রেক্ষাপট। তখন হয়তো সে কারণেই 2 ধরনের প্রেক্ষাগৃহের প্রচলন ছিল। প্রেক্ষাগৃহগুলি সম্পূর্ণ আচ্ছাদিত এবং দর্শকদের বসার জন্য আরামপ্রদ স্থান থাকত, কিন্তু জনগণের নির্মিত প্রেক্ষাগৃহে দর্শকেরা খোলা ছাদের নিচে দাঁড়িয়ে অভিনয় দেখত। বিশিষ্ট অতিথি ও ধনী দর্শকদের জন্য নাটক মঞ্চের দুধারে কিছু আসন সংরক্ষণ করা হতো এবং 12 শিলিং খরচ করে ধনীরা সেই সুযোগ পেত। সাধারণ দর্শকের জন্য কোনো টিকিটের ব্যবস্থা ছিল না। 5 পেনি দিয়ে সকল সাধারণ দর্শক ভেতরে প্রবেশ করে দণ্ডায়মান অবস্থায় নাটক দেখতে পেত। প্রেক্ষাগৃহের সর্বাপেক্ষা জমজমাট অংশ ছিল রঙ্গমঞ্চ। এই রঙ্গমঞ্চের এক ধারে বসে থাকত রাজপ্রতিনিধি ও রাজকর্মচারীরা, নাটক রচয়িতা এবং সাময়িক পত্রপত্রিকার সাংবাদিকেরা। রঙ্গমঞ্চের একধারে বসা উচ্চপদস্থ লোকজনের চিৎকার, ঘন ঘন হাততালি, পাইপের ধোঁয়া এবং আগুন অভিনেতাদের অভিনয়ে বিঘ্ন ঘটালেও তারা এইসব অসুবিধা মেনে নিতে বাধ্য হতো। কোরাস এর পর নাটক শুরু হতো। একজন কালো পোশাক পরা অভিনেতা প্রস্তাবনায়, প্রলগে বিবৃত করত নাটকের মূল উদ্দেশ্য বা বিষয়বস্তু। নাটকটি কোন শ্রেণীর, অর্থাৎ এটি ট্র্যাজেডি না কমেডি না কি সেটা বোঝাবার জন্য ট্র্যাজেডি নাটক হলে কালো আচ্ছাদন দিয়ে এবং কমেডি নাটক হলে নীল আচ্ছাদন দিয়ে আবৃত করা হতো রঙ্গমঞ্চের পশ্চাৎভাগ। স্টেজের প্রবেশদ্বারে নাটকের দৃশ্যাবলীর পরিচয় জ্ঞাপনকারী নির্দেশিকা ঝোলানো থাকত। প্রতিটি অঙ্কের সমাপ্তি এবং পরবর্তী অঙ্কের আরম্ভ হওয়ার মধ্যে দর্শকদের সামনে মানসিক ক্লান্তি দূর করার জন্য নাটকের বাইরে থেকে, মানে অভিনয়ের বহির্ভূত এক ধরনের ভাঁড় বা কমেডিয়ান জোকারে এসে একটি অভিনয় প্রদর্শন করত। সেটা হলো প্রহসন, এক ধরনের হাসি ঠাট্টার জন্য সেটা করা হতো। সেই সময়কার রঙ্গমঞ্চের কর্মকাণ্ডে নারীরা অংশগ্রহণের সুযোগ পেত না। দর্শক রূপেও নারীর উপস্থিতি ছিল খুবই কম। রানী এলিজাবেথ তার দরবারে নাটক অভিনয়ের জন্য অভিনেতাদের জন্য আহ্বান জানাতেন। স্বয়ং শেক্সপিয়র বহুবার রানীর দরবারে গিয়ে নাটক মঞ্চস্থ করেছেন। তার এ মিডসামার নাইটস ড্রিম এবং দ্য মার্চেন্ট অফ ভেনিস রাজদরবারে প্রচুর প্রশংসা পেয়েছিল। উন্মুক্ত আকাশের নিচের রঙ্গমঞ্চকে আড়াআড়িভাবে একটি পর্দা টাঙিয়ে দুভাগে বিভক্ত করা হতো। মঞ্চে অভিনয়ের সময় এই পর্দা পাশে সরিয়ে রাখা হতো। প্রথম দিকে দৃশ্যের প্রেক্ষাপট বোঝানোর জন্য দৃশ্য সংবলিত পর্দা ব্যবহার করা হতো না। অভিনেতারা তাদের অভিনয়ের দ্বারা দৃশ্য পরিবেশের একটা ধারণা দর্শকদের মধ্যে সৃষ্টি করত। শেক্সপিয়রের সময় দৃশ্যপটের ব্যবহার শুরু হয়। অভিনেতাদের পোশাক পরিচ্ছদও ভূমিকা অনুযায়ী নির্দিষ্ট করা হয়। অভিনয়ের অনুষঙ্গ হিসেবে বিভিন্ন বাদ্যের
আলোকসজ্জার আতশবাজির ব্যবহার শুরু হয়, যাতে অভিনয়ের সংলাপ বহির্ভূত সমগ্র বিষয় সম্পর্কে দর্শকদের ধারণা স্পষ্ট হতে পারে। স্বর্গ থেকে মর্ত্যে আগমন দেখানো হতো সারিবদ্ধ ও সিঁড়ির আকারে সজ্জিত ছোট ছোট টেবিলের সাহায্যে। এইভাবেই গড়ে উঠেছিল এলিজাবেথীয় যুগের থিয়েটার, এবং রেস্টোরেশন যুগ শুরু হওয়ার পূর্ব পর্যন্ত সেকালের সব নাটকেই এইভাবেই অভিনীত হতো। শেক্সপিয়ারের নাটকগুলিও সেই সময়ে এইভাবেই দর্শকদের চক্ষু, কান এবং মনকে সার্থক করে নাট্য সৌন্দর্য বোধ সম্পর্কে যে ধারণা সেটাকে উন্নত করতে সক্ষম হয়েছিল। যে প্রথম থিয়েটারটির কথা বললাম, দ্য থিয়েটার, এটা দ্য ফার্স্ট প্লে হাউস ইন লন্ডন। ইট ওয়াজ ইরেক্টেড ইন দ্য ইয়ার 1576 in Shoreditch, well out of the reach অফ সিভিক অথরিটিস। অন্যান্য থিয়েটারগুলোর মধ্যে রয়েছে দ্য রোজ, যেগুলো পরবর্তী সময়ে ধীরে ধীরে উঠে এসেছিল। দ্য রোজ, দ্য গ্লোব, দ্য সোয়ান, দ্য ফরচুন এবং দ্য ব্ল্যাকফ্রায়ার্স। এগুলোর মধ্যে দ্য ব্ল্যাকফ্রায়ার্স ওয়াজ দ্য অনলি থিয়েটার উইদিন দ্য সিটি। বাকিগুলো আউটসাইড অফ দ্য সিটি বর্ডার অর মেন সিটি। প্রাইভেট থিয়েটারগুলির উপরে ছাদ থাকতো, আর্টিফিশিয়াল লাইট ব্যবহার করা হতো। এখানে বেটার ক্লাস অফ অডিয়েন্সরা অ্যাটেন্ড করতো, মানে এলিট ক্লাসরা। আর পাবলিক থিয়েটারগুলো টুক প্লেস ইন ব্রড ডে লাইট। All classes of people, contemporary society, intermingled in yard or galleries. এই সমস্ত থিয়েটারের ধারণাগুলির সঙ্গে মিল রয়েছে রোমান অ্যাম্পি থিয়েটারের। এই সমস্ত থিয়েটারগুলো রাউন্ড হতো, গোলাকার হতো, অথবা অক্টাগোনাল হতো, অষ্টভুজ আকারে বা দশভুজ আকারেও হতো। স্টেজে দরজা থাকতো উইথ এ কার্টেইন, পর্দা দিয়ে। দ্য মেইন স্টেজ ওয়াজ ওপেন with a curtain at the back and two or more doors through which the actors enter and exit. স্টেজে সব দেখানো যেত না, তার জন্য সিম্বলিক আকারে অনেক কিছু ব্যবহার করা হতো। ফর এক্সাম্পল, এ ট্রি ইন এ টাব মাইট সিম্বলাইজ এ ফরেস্ট। কিছু দৃশ্য বা উপাদান অনেক ব্যাখ্যার প্রয়োজন হতো, সেগুলোকে দ্য অডিয়েন্সের সামনে বলা হতো, মুখে বলে দেওয়া হতো যে ইট ওয়াজ ডার্ক, ইট ওয়াজ হল অর এ গার্ডেন। সলিলোকি এবং অ্যাসাইড ব্যবহার করা হতো। দ্য অডিয়েন্সেস বিলিভ ইন সুপারস্টিটিউশনস অ্যান্ড ওয়ার ফন্ড অফ থ্রিলিং অ্যাকশনস romance. So Elizabethan plays abound in superstitions, ghosts, witches and fairies. Bloodshed, bloody scenes, murders, bloodshed, revenge, etc. are shown in these plays. Female parts were taken up by boy actors who evidently were more distressing than the crude sceneries. তো যাই হোক, শেক্সপিয়রের অগ্রবর্তী ছিল এই ইউনিভার্সিটি উইটসরা, যাদের কথা আমি আরেকটা ভিডিওতে বলেছি। এই ইউনিভার্সিটি উইটসদের কন্ট্রিবিউশন, তাদের অবদান নাটক জগতের অনেক। তাদের এই অবদান নিয়ে নিকল রাইটস, দ্য classicists had form but no fire. The popular dramatists had interest but little sense of form. Drama, that is to say, was struggling between a well-formed chill and a structureless enthusiasm. The great merit of the university wits was that they kill with their passion and poetry and their academical training to unite these two forces, and thus to give Shakespeare a playable and fitting medium for the expression of his genius. So friends, thank you.